সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শুক্রবারের যথারীতি প্রোগ্রাম ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন, যেটিতে মনোয়ার ভাই আপনারা জানেন প্র্যাকটিসিং ব্যারিস্টার। উনি 25 বছরের অধিক ধরে ইমিগ্রেশন বা অভিবাসন আইন প্র্যাকটিস করছেন। এই প্রোগ্রামটি ফোন ইন প্রোগ্রাম। আমি টেলিফোন নাম্বারটি বলবো, তার আগে মনোয়ার ভাইকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামে। মনোয়ার ভাই। Thank you, Firuz Bhai. Councillor Syed Firuz Gani, welcome back to the show. As usual, আপনাদের প্রশ্নগুলি নিয়ে রেডি থাকবেন এবং আমি সবসময় যেভাবে উত্তরগুলি দিই চেষ্টা করি আপনাদের বেস্ট সলিউশন দেওয়ার জন্য। তো আপনাদের প্রশ্নগুলি নিয়ে রেডি থাকবেন, আমি চেষ্টা করবো এনি শর্ট অফ ল, স্পেশালি ইমিগ্রেশন, ন্যাশনালিটি, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, এইসব বিষয়ে আপনারা বেশি প্রশ্ন করে থাকেন। সো উই আর রেডি ফর দ্যাট। থ্যাংক ইউ। ধন্যবাদ মনোয়ার ভাই। দর্শক, আপনারা এই প্রোগ্রামটি যেটি আপনারা দেখেন শুক্রবারে হয়, কিন্তু মাঝে মাঝে আপনারা পরেও দেখেন। আপনারা অনেকে ফোন করেন, অনেকে ইমেল করেও মনোয়ার ভাইকে প্রশ্ন করেন। আমাদের যে টেলিফোনের লাইন সেটি হলো 0203-515-5788। এই নম্বরে আপনারা ফোন করবেন যদি কোনো কিছু অভিবাসন আইনে মনোয়ার ভাইয়ের পরামর্শ চান, যেটিকে আপনারা দিক নির্দেশনা হিসাবে নেবেন। আপনারা অবশ্যই আপনাদের কাজগুলো আপনারা অভিজ্ঞ লয়ার, সলিসিটার বা ইমিগ্রেশন আইনে যারা পারদর্শী বিশেষজ্ঞ ব্যারিস্টার তাদেরকে নিয়ে করবেন। তো প্রথমে মনোয়ার ভাই, প্রথমে আমি এই প্রোগ্রামের শুরুতে সবসময় যেটা দিয়ে আলোচনা করি, শুরুটা করি, সেটি হলো যে কোনো আপডেট আছে কিনা মনোয়ার ভাই। থ্যাংক ইউ। আপাতত কোনো আপডেট তেমন নেই। লাস্ট 2-3 উইকস ধরে আমরা বলেছি অ্যাবাউট দ্য চেঞ্জেস মেড সিন্স 2025-এর 22nd of July থেকে। তো সেগুলি মেইনলি আছে, এর বাইরে তো তেমন কিছু নেই। অ্যান্ড অনেকেই প্রশ্ন করেছেন গতবার পর্যন্ত, যে অনেকে ওয়ারি করছেন 10 বছর হয়ে যাবে কিনা ইনডিফিনিট লিভ টু রিমেইন, ফ্যামিলি সেটেলমেন্ট ইত্যাদি ইত্যাদি। সব অনেকে অনেক ধরনের সংখ্যা ব্যক্ত করেছেন। কেউ প্রশ্ন জানতে চেয়েছিলেন যে শুনেছি 5 বছর জায়গায় 10 বছর হবে ওয়ার্ক পারমিটেডটা, তারপরে সেটেলমেন্ট ভিসা ইত্যাদি ইত্যাদি। আমি সেগুলি জবাব দিয়ে বলেছি যে এখনও পর্যন্ত এই ধরনের কোনো কিছু বলা হয়নি। অ্যাট দ্য মোমেন্ট আগের মতোই আছে এই সেটেলমেন্টের রুলগুলো, কাজে এটা নিয়ে এখন অ্যাট দ্য মোমেন্ট শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ মনোয়ার ভাই। দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের স্টুডিওর লাইন 0203-515-5788। মনোয়ার ভাই, আমরা গতবারও অনেক প্রশ্ন করেছিলাম, তারপরেও আমি একটু বর্তমান পরিপ্রেক্ষিতে যেটি কনটেক্সটে যেটি হয়, এই দেশে ইমিগ্রেশন ও ইমিগ্রেন্টদের ভবিষ্যৎ কী, শুনেছি যে ইমিগ্রেশন আইন আরও কড়াকড়ি হচ্ছে, এ ব্যাপারে যদি একটু বলেন। থ্যাংক ইউ কাউন্সিলর ফিরোজ ভাই। অ্যাকচুয়ালি ইমিগ্রেশন ল যেটা, এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড কখনো ছিল না। একসময় ছিল, রুলগুলি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। ইউকেতে মাইগ্রেশন কখনো একেবারে বেশি সহজ ছিল না। এর পরবর্তীতে এখানকার ন্যাশনাল ইকোনমির কারণে বিভিন্ন সময়ে উত্থান পতন হয়েছে, আপসাইড ডাউন হয়েছে, কোনো সময় ডাউনসাইড আপ করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ইমিগ্রেশন তারপর মাইগ্রেশন কন্টিনিউ করেছে এবং বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে স্কিল্ড ওয়ার্কারের প্রভিশন আসছে, এর আগে যে HSMP হাইলি স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রাম আসছে, পয়েন্ট বেস সিস্টেম আসছে ইত্যাদিতে অনেক কিছুই। এবং কনসেপ্ট যেটা লেবার পার্টি একসময় নিয়ে আসছিল সেটা হচ্ছে যে ম্যানেজড মাইগ্রেশন। যে তারা বলেছিল, যখন ডেভিড ব্ল্যাঙ্কেট ছিল তখন উনি বলেছিলেন, মানে হোম মিনিস্টার ছিলেন, সেক্রেটারি ছিলেন, উনি বলেছেন যে কি মাইগ্রেশন ক্যানট বি স্টপড বাট মাইগ্রেশন ক্যান বি ম্যানেজড। তো সেই জন্য উনি স্কিল্ড কোয়ালিফাইড ট্যালেন্টেড পিপল, কোয়ালিটি সম্পন্ন লোকজন এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছিলেন। এক পর্যায়ে তারা, আপনারা জানেন যে এমনকি লো স্কিল্ড ওয়ার্কারও সুযোগ করে দিয়েছে। তো পরবর্তী লো স্কিল্ড ওয়ার্কার তো এখানকার কনজারভেটিভ পার্টিও রিসেন্টলি আবার এটাকে রিভাইভ করেছিল, যার কারণে আবার ওইদিকে ইমিগ্রেশনে একটা রিফ্লাক্স হয়েছে। তারপরে মিসইউজও হয়েছে, যার কারণে দেখা গেছে অনেকেই এসে
দেখেন যে তাদের স্পন্সরগুলো বন্ধ হয়ে গেছে, লাইসেন্স হারিয়েছেন, কাজে এখানে অনেকে আবার অ্যাসাইলাম সিক করেছেন, বিভিন্ন পথে চলে গেছেন। এই সব কিছু মিলিয়ে একটা স্ক্যাম তো হয়েছে, এডুকেশন নিয়েও হয়েছে, স্টাডি ভিসা নিয়েও, সরি স্কিল ওয়ার্কার নিয়েও হয়েছে, যার ফলশ্রুতি আমরা দেখেছি যে এখন আবার তারা স্ট্রিক্ট করছে, যেটা লেভেল 6-এ নিয়ে গেছে মাইগ্রেশন স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল জব হতে হবে। এভাবে তারা অতীতেও এরকম করে টাফ করেছিল একবার, 6 করে আবার এটা 3-তে নিয়ে আসছে। তো এগুলি চলতে থাকবে, এগুলির জন্য ধন্যবাদ মনোহর ভাই, আপনি খুব সুন্দর। মানে ফাইনালি যেটা বলতে চাইছিলাম যে কি ইকোনমির সাথে ইউকেতে মাইগ্রেশন এটা অবশ্যম্ভাবী, এটা কেউ স্টপ করতে পারবে না। তবে হ্যাঁ, লিগালি সবাই আসুক, লিগ্যাল সিস্টেমের মধ্যে চলুক, মানুষজন যেন এসে অবৈধ না হয়, সেরকম তো অবশ্যই একটা সিস্টেম সবাই কামনা থাকবে, সবসময় হয়, সবাই কামনা করে সেই সিস্টেম হোক। মনে হয় ইমিগ্রেশন কিন্তু অভিবাসন সবসময় হয়, সব জায়গায় হচ্ছে, এবং এটি সবসময় থাকবে অনেক বছর ধরে। কিন্তু আমি আরেকটি প্রশ্ন করতে চাই এভাবে, যে আপনি দেখেছেন বর্তমানে রিফর্ম পার্টি, যেটি খুব একটু অন্যরকমই, অভিবাসন আইনে ওরা বৈষম্য বা অনেক কিছু, তো তারা বলেছে তারা ক্ষমতায় গেলে প্রতিদিন 3-4টা ফ্লাইটে অবৈধদের ফেরত পাঠাবেন। এটা কি সম্ভব? 500 ডেলি 500 জনকে পাঠাবে, এই ধরনের কিছু বলছে। আপনি এটা সম্বন্ধে যদি কিছু বলেন। এখানে প্রথমত কথা হচ্ছে, এই দেশে তো অনেক অবৈধ লোকজন অবৈধভাবে আসছে কিংবা বৈধভাবে এসে অবৈধ হয়ে যাচ্ছে, এটা তো ঠিক। এবং এখানে অনেক মিসইউজও করা হচ্ছে, সুযোগ সুবিধা যেহেতু আছে বেশি, অ্যাবিউজ হচ্ছে, এটা নো ডাউট। এখন রিফর্ম পার্টি হোক আর যে কোনো পার্টি হোক, অতীতে কিন্তু দেখা যাচ্ছে অনেকে অনেক কমিটমেন্ট করেছে, কনজারভেটিভ বলেছে যে তারা ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু তাদের অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে? তারা তো রুয়ান্ডা পর্যন্ত ফ্লাইট পাঠানোর জন্য সেটা ফেল করলো। জি। এরপরে লেবার পার্টিও বলছে হ্যাঁ তারাও স্ট্রিক্ট করবে, তারা রুয়ান্ডা পাঠানো নয়, তারা যার যার নিজের দেশে ফেরত পাঠাবে যারা ব্যর্থ অ্যাসাইলাম সিকার কিংবা ইলিগাল। ভালো, এবং সেরকম চেষ্টা করা হচ্ছে, এখন অনেক চেষ্টা করছে। আমরা দেখছি অনেকেই রেগুলার কন্ট্যাক্ট করেন যে ডিটেনশনের ব্যাপারে, তারপরে রিমুভালের ব্যাপারে, ডিপোর্টেশনের ব্যাপারে, প্রতিনিয়ত ঘটছে, আগের চেয়ে একটু বেড়েছে, নো ডাউট। এটা লেবার পার্টি চেষ্টা করছে তারা করার জন্য। এখন রিফর্ম পার্টি যেটা বলছে 3টা করে ফ্লাইট, এখন যদি তারা যদি এখানে যে পরিমাণ অবৈধ লোকজন আছে তারা যদি পাঠাতে চায়, 1 বছরের মধ্যে ফেরত পাঠাতে চায়, তাহলে তাদের 3টা না, তাদের 10টা ফ্লাইট দেওয়া দরকার আছে। কিন্তু প্র্যাকটিক্যালি কতটুকু সম্ভব হবে এইটা আলোচনার বিষয়, এবং এটা বিতর্কিত বিষয়। বলা যত সহজ কাজটা, তত প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করাটা ইজ টাফ। যে এটা আমরা সবাই চাই যে এখানে হ্যাঁ মানুষ বৈধভাবে থাকুক, কিন্তু অবৈধতা তারা তো পাঠাতে পারছে না, কারণ বিভিন্নভাবে সিস্টেমটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, মিসইউজ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এখন ওই সিস্টেমটাকে, ওভারঅল সিস্টেমটাকে বুঝতে হবে, ওভারঅল সিস্টেমটাকে হ্যান্ডেল করতে পারতে হবে। ওইটা সম্পর্কে অভিজ্ঞতা না থেকে বাইরে থেকে বলা সম্ভব যে হ্যাঁ তারা ক্ষমতায় গেলে অনেক কিছু করবে। তো ক্ষমতায় গেলে দেখেন একটা ফ্লাইটও পুরোই কিনা, একটা ফ্লাইটও ভরে কিনা, তো এটা বাস্তবতা অনেক কঠিন, দেখার বিষয়, একটা আলোচনার বিষয়, অনেক 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 কঠিন পর্যবেক্ষণ। মনোহর ভাই, মনে করেন তারা যেটি বলছে তারা সেটা কার্যকর করার চেষ্টা করছে, তাহলে কাউকে ফেরত পাঠাতে হলে সে হয় স্বেচ্ছায় যাবে, না হয় ডিটেইন করতে হবে। কেমন, যাকে খুশি তাকে কি ডিটেইন করতে পারে হোম অফিস? Not really. Home Office does not do that, and also can't do this. Whoever they like, to detain him or her, it's not possible. কারণ হচ্ছে এটা একটা সিস্টেম লাগে, তারও একটা ওয়ারেন্ট ইস্যু করতে হয়, এবং রিজনেবল গ্রাউন্ড থাকতে হয়, লফুল গ্রাউন্ড থাকতে হয়। আর না হলে এদেশে আইন আছে, যাকে আপনি ডিটেইন করলে এখানে আনলফুল ডিটেনশনের জন্য অনেকগুলো কম্পেনসেশন দেওয়া হয়। আমরা দেখেছি যে অনেকে তারা
ডিটেইন করেছে, পরে আমরা প্রমাণ করেছি যে দ্য ডিটেনশন ওয়াজ আনলফুল, কিংবা তার রিমুভাল ওয়াজ আনলফুল, অথবা তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, ফর এক্সাম্পল কেউ বলেছে সে ফলস ডকুমেন্টেশন দিয়েছে, যেমন ইটিএস কেসগুলোতে, জি, তারপর বিভিন্ন ধরনের কেসগুলো দেখা যেতে তারা বলেছে, যেমন টিয়ার 1 জেনারেল কেসগুলোতে হেইসিএম ডকুমেন্টেশন ফ্রড হয়েছে ইত্যাদি, কিন্তু তারা অনেকগুলো কেসে প্রমাণ করতে পারে অ্যাপ্লিক্যান্টরা নির্দোষ প্রমাণ হয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়াতে তারা কম্পেনসেশন অনেকেই সিক করেছে, সেটা হচ্ছে ক্ষতিপূরণ, যে তাদেরকে যে ডিটেনশনে আটকে রাখা হলো, জি, এটার জন্য এটা ডিটেনশনটাই আনলফুল প্রমাণ হয়েছে। কাজেই এই যেহেতু লগুলো আছে, এই তাদের নিজস্ব একটা প্র্যাকটিস কোড আছে, হোম অফিসের, পুলিশের, জি, এগুলি সব ফলো করতে হয়। জি, কাজে তারা ইচ্ছা করলেই যাকে তাকে ডিটেন করতে হয়। তাহলে মনোরোধ খুব সুন্দর করে আপনি বলেছেন, কাউকে ইচ্ছে করলেই ডিটেন করতে পারবে না। তাহলে এখন আমি আরেকটা প্রশ্ন করি, সেটা মনে করেন আবার কাউকে ডিটেন করেছে বা করলেই কি পাঠিয়ে দিতে পারবে, যেটি জনগণের প্রশ্ন থাকে আর কি, আমাদের দর্শকদের প্রশ্ন। ডিটেন করলেই যে পাঠিয়ে দিতে পারবে, জি, ব্যাপারটা সেরকম না। জি, কারণ এখানে অনেক কিছু লিগ্যাল ব্যাপার আছে, জি, যেগুলো সমাধান করতে হয়, লিগ্যাল রাইট আছে অনেক। জি, সে কাজেই এখানে এগুলি সব এক্সজস্ট না করে তারা পাঠাতে পারে না। যে আমি একজনকে হোম সেক্রেটারি বললো যে ঠিক আছে, আমি হোম অফিসে কাউকে ডিটেন করলো, জি, করে ডিটেনশন সেন্টারে দিয়ে দিল। জি, তো এখানে একটা কথা বলে রাখা দরকার, ডিটেনশন সেন্টার এবং প্রিজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জি, জি, প্রিজনে রেগুলার যে লোকজনগুলিকে পাঠানো হয়, সেগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্সের জন্য একিউজড হয়েছে অথবা চার্জড হয়েছে, তাদেরকে পাঠানো হয়। বাট এটা কিন্তু ইমিগ্রেশন ডিটেইনি যারা, তাদেরকে কোনো ক্রিমিনালিটির জন্য ধরছে না। জি, পরে হয়তো আসতে পারে ক্রিমিনালিটি, কিন্তু তাদেরকে মেইনলি ধরা হচ্ছে অবৈধ, তার ইমিগ্রেশন সমস্যাগত কারণে। জি, কাজেই এই জন্য তাদেরকে যেখানে রাখা হয় সেটা হচ্ছে ডিটেনশন। জি, সেটা একটা হোটেলের মতো পরিবেশ, অনেকটা সেরকম একটা পরিবেশে সে থাকে তারা, এবং সেখানে অনেক জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে ওই 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 সেন্টারের সাথে কোর্টও আছে, ট্রাইব্যুনাল। আচ্ছা, তাদের আপিলের শুনানি, ডিটেনশন বেইলের শুনানি হয়। জি, আবার বেলগুলো তো ইয়ের মাধ্যমে হয়, ট্রাইব্যুনালে অনেক সময় ভিডিও লিঙ্কের মাধ্যমে হয়, যেখানে আনতে হয় না। এক সময় তো ডিটেনিকে আনতে হতো, না আনতে পারলে কোর্টে বেলের হিয়ারিং হতো না। এখন সেই নিয়ম নাই, এখন সেটা জুম লিংকের মাধ্যমে করতে, টিভি লিঙ্কের মাধ্যমে। আমার ক্লায়েন্ট আছে বার্মিংহাম অথবা কোথাও, আমি অথবা অন্য কোনো ডিটেনশন সেন্টার আছে হিথ্রোর কাছে, কিন্তু আমি গেলাম এখানে একটা সিটির একটা কোর্টে কিংবা অন্য কোথাও, সেখান থেকে আমি এই হিয়ারিং করতে পারছি। জজও সেখানে থাকছে এবং হোম অফিসের লয়ারও সেখানে থাকছে, তাকে সেখান থেকেই তার সাক্ষ্য প্রমাণ সব কিছু পরীক্ষা নিরীক্ষা সেখান থেকে করতে পারি আমরা। জি, তো কাজেই এইগুলির মানে কি? এগুলি মানে হচ্ছে যে ডিটেনশনে যারা যায় তাদের কতগুলি রাইট আছে, লিগ্যাল রাইট আছে। জি, এই লিগ্যাল রাইটগুলো অ্যাক্সেস টু জাস্টিস, অ্যাক্সেস টু দ্য লয়ার, লিগ্যাল অ্যাডভাইস, লিগ্যাল রিপ্রেজেন্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা যায় অনেকেরই একটা গ্রাউন্ড থাকে ফার্দার কোনো কিছু করার জন্য, তার এই দেশের কোনো লিঙ্কের জন্য, কিংবা তাকে কেন ডিটেন রাখা হবে না, বেল কেন দেওয়া হবে, কিংবা কেন ফেরত পাঠানো হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক ইস্যু আছে। অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেও কিন্তু অনেক সময় ডিটেইন হতে পারে। কাজে এইগুলি কারণ আমি বলছি যে ডিটেনশন হলেই যে ফেরত পাঠাবে, এইখানে এটা ঠিক না। মনে হয়। ধন্যবাদ। একটা যদিও আমার কাছে এই প্রশ্নটা আমি আপনাকে করবো ভাবছিলাম, যে আপনি জানেন আমরা ব্রেক্সিট হয়ে গেছি, প্রশ্নটি হয়তো আপনার এই সময় আমরা না পারলেও, যে আপনি জানেন যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস যেটি আছে, ECHR, আমাদের ব্রেক্সিট হওয়ার পরে অনেকে এখানে, অনেক এমপিরা যারা কনজারভেটিভ এবং অন্যান্য, ওরা চাচ্ছে যে যাতে আমরা, ইউকে তো এটা তো পার্টি এখনও, হ্যাঁ, এটাতে যাতে না থাকে। তাহলে আপনাদের যারা লয়ার আছে তারা এইসব ডিটেনিদেরকে কিছু করতে পারবে, ওদের কেস নিতে পারবে না। এ সম্বন্ধে আমি আপনার কাছে আসবো, বাট এটা হয়তো আপনি বলতে পারবেন। বাট তার আগে
একটা কলার আছে মনে হয়, আমি কলটা নিয়ে নিই। দর্শক, টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমার সাথে আলাপ করেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম, বলেন। আমি ইসলাম বলছি, আমি নিউক্যাসল থেকে। জি ইসলাম ভাই, ব্যারিস্টার মনোয়ার হোসেন শুনছেন আপনার প্রশ্ন, বলেন। জি, আমার প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে। আমি 10 ইয়ার্স বাদে আর কি আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি। জি পাওয়ার পরে আমি 1 বছর পরে আবার অ্যাপ্লাই করেছিলাম সিটিজেনশিপ লাগে, ব্রিটিশ সিটিজেনশিপ বলে, ন্যাচারালাইজেশন লাগে। জি তো তারা আমার অফিসে একটা রিপোর্ট করিয়া দিয়ে একটা রিপোর্ট লাগিয়ে দিয়েছে যে তারা একটা লাগে সরি আমি ওভারস্টে আসলাম, ইনলিগালি ঢুকছি। আর লাগে আমার ফ্যামিলি নয়জন বাচ্চা নয়জন, আমার আলহামদুলিল্লাহ ওয়াইফ আছেন ব্রিটিশ, বুঝছেন নি। তো ওটা জানতাম চাইছিলাম, তো আমি আবার তারা একটা লিখা দেন, আমি আবার রিভিউ করার লাগি বা একটা অ্যাপ্লাই করার লাগি বা ওটা করছি। তো এটা কতক্ষণ পজিটিভ আছে আমি পাবার। বুঝতে পারছি মনোয়ার ভাই, আপনি খুব সুন্দর এই প্রশ্নটা অনেকেই করেন ন্যাচারালাইজেশনের ব্যাপারে। জি মনোয়ার ভাই। জি, আপনার যেটা নতুন যেটা ল হয়েছে সে অনুযায়ী তারা বলছে যে যারা ইলিগাল ঢুকেছে, অবৈধভাবে ঢুকেছে, তাদের ব্যাপারে তারা এটাকে রিজেক্ট করবে। তবে ব্যতিক্রমী অনেক কেস আছে, কেস টু কেস বেসিস তারা এক্সেপশনও করবে, এটাও তারা বলেছে। অর্থাৎ সিটিজেনশিপ এমন একটা ব্যাপার ছিল হচ্ছে ডিসক্রেশনারি, অর্থাৎ তাদের খুব অংশের স্টিল পাওয়ার আছে। তারা বৈধভাবে কেউ আসলেও যেমন রিফিউজ করতে পারে, আর অবৈধভাবে আসলেও কারোর বিভিন্ন ধরনের পার্শ্বিক সমস্ত কিছু চিন্তা করে তাকে সিটিজেনশিপ দিতে পারে। জি এখন উনি কোন গ্রাউন্ডে করেছেন, কি করেছেন, আই ডোন্ট নো। উনি কিভাবে এসছেন সেটাও জানি না। উনি কি বৈধভাবে এসে অবৈধ হয়ে গেছেন? উনি বলেছে অবৈধ, না ওটা এলিগেশন, আই ডোন্ট নো, কারণ আমি ওনাকে আর ফল জব করিনি। যেহেতু উনি অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, আর আমি ফ্যাকচুয়াল অত কিছু ডিপে যেতে চাই না। জেনারেলি বলছি যে যদি ওনার এটা অ্যাপ্লিকেশন যেটাই হোক, যেটা গ্রাউন্ড করেছেন, এখন উনি জানতে চেয়েছেন যে কি পজিটিভ হবে কিনা, আমি কি করে জানবো? I don't know what is written in the grounds for the reconsideration, যেটা একটা ফি দিয়ে উনি রিকনসিডারেশন জন্য, এটা একটা ইন্টারনাল একটা আপিলের মতো এটা করেছে। এটা কয়েক মাস লাগে ডিসিশন পেতে। এটা পজিটিভ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনি কতটুকু স্ট্রংলি আপনার সমস্ত কিছু সেখানে লিখে আপনি দিয়েছেন, সেখানে কম্পেলিং কোনো গ্রাউন্ড আছে কি না, তারপরে সেখানে আপনার এক্সেপশনাল কোনো সিচুয়েশন আছে কি না, তারপর কেন আপনাকে সিটিজেনশিপ দেওয়া উচিত, এই সব কিছু সেখানে আপনি কী লিখেছেন আই ডোন্ট নো। সেটা যদি আমি সেটা দেখতাম তাহলে বলতে পারতাম, বাট আমি এটা দেখতে চাই না এখন। অনলাইনেও এগুলি সব কিছু প্রশ্ন করা ঠিক না, এত ডিপ ইনডেপথ। এটা জেনারেলাইজ কিছু আমরা এখানে ডিল করা ভালো। তো আমার মনে হচ্ছে উনি ওয়াইট করা ভালো, ওয়াইট করে উনি দেখতে পারেন যে কি হয়, এবং তারপরে যদি না হয় তাহলে তো অবশ্যই ওনাকে সেইভাবে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে কাজ করতে হবে। এবং অনেকে আবার বারবার অ্যাপ্লিকেশন করেন, এখন তো খুব এক্সপেন্সিভ, 1600 পাউন্ডের মতো এটা খরচ হয়। একটু গ্যাপ দিয়ে করা উচিত, যেটি আপনি বলেছেন। ডিপেন্ড করে কোনো সময় জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জও করা যেতে পারে ডিসিশন। তবে আমি যতটুকু জানি মনোহর ভাই, আপনি যেটি বলেছেন যে ন্যাচারালাইজেশনের ব্যাপারটা ডিসক্রেশনারি, কমপ্লিটলি রাজা রানী আমরা বলি, রাজাদের ওদের প্যারোগেটিভ, তো ওরা চাইলে কাউকে মানা করতে পারে। আমরা জানতাম যেমন হ্যারোডসের মালিক দদি আল ফায়াদ যে ছিল, তাকে দেয় নেই। এরকম অনেক ধরনের ব্যক্তিত্ব ডিফারেন্ট, আপনি যেটি বলেছেন। আমাদের আরেকটা কলার আছে। কলার, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমার সাথে আলাপ করেন। মনোহর ভাই শুনছেন। জি বলেন, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, বলেন বোন। একটা স্মল সেলুন দেখে কি হাজবেন্ড ওয়াইফ দেশ থেকে আনা যাবে? কাকে আনবেন? সেলুন দেখাইয়া? সেলুন, জি জি সেলুনে কাজ করবে। আচ্ছা, উনি কি আপনি ওয়ার্ক পারমিট আনতে চাচ্ছেন? জি জি বুঝছি। ও ক্লিয়ার কি
আচ্ছা নির্দেশনার কাজ করতে পারবে। জি আপনি হ্যাঁ ঠিক আর একটু জোরে বলেন আচ্ছা, বোন, বুঝতে পেরেছি মনোজ ভাই, বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি উনি যেটা চাচ্ছেন, উনি কাউকে আনতে চাচ্ছেন, ওনার বিজনেস আছে, সেলুন আছে, ইত্যাদি, সেলুনে কর্ম, সেলুন, বিউটিশিয়ান, এগুলি দেখেন এখন তো লেভেল 6 হয়ে গেছে। সেলুন বিজনেস, শুধু সেলুন বিজনেসের এখন সেখানে বিউটিশিয়ান কিংবা এগুলির জন্য তো ডিগ্রি লেভেলের জব, যদি সেখানে পজিশন থাকে হইতে পারে, কিন্তু ইটস কমপ্লিকেটেড। সেখানে হয়তো ম্যানেজার যদি সেখানে যদি গ্র্যাজুয়েট লেভেল লাগে সেটা তখন হইতে পারে। এটা ওনাকে লিগেল অ্যাডভাইস নিয়ে যারা ওয়ার্ক পারমিটে এগুলিতে এক্সপার্ট তাদের সাথে কথা বলতে হবে। এটা এবং আরও কিছু ব্যাপার আছে, যেমন ওনার জন্য বলছি না, এটা সাধারণভাবে বলছি যে অনেকের অনেক ধরনের ব্যবসা বাণিজ্য থাকে, বিভিন্ন চেইন অফ বিজনেস থাকে। জি তারপরে সেখানে অনেক সময় বিভিন্ন পজিশন দরকার হতে পারে। হয়তো একটা বিজনেস এর জন্য, ছোট একটা বিজনেসের জন্য হয়তো লেভেল 6-এর পজিশনটা ফিট হয় না, কিন্তু দেখা যায় তার যদি কয়েকটা কোম্পানি আছে, টোটাল একটা কোম্পানি অথবা একটা কোম্পানির আন্ডারে কয়েকটা বিজনেস আছে, তখন সেখানে বিভিন্ন পজিশন তারা থাকে, তাদের ওখানে থাকে, তখন সেখানে লেভেল 6-এর প্রভিশন থাকতে পারে। তো ওনার কাছে হয়তো আমার উত্তরটা খুব কঠিন মনে হতে পারে, তবে আমি মনে করি যে কি সেলুনে না মনে হয় সেলুনে টপ নচ, সেলুনের যদি টপ নচ বিউটিশিয়ান হয়, বড় বড় স্টারদেরকে কাজ করে বা এই ধরনের একটা বড় ব্যবসা, স্টিল হ্যাজ টু বি গ্রাজুয়েট লেভেল 6, লেভেল 6 হইতে হবে। কথা হচ্ছে ডু ইউ নিড লেভেল 6 এট অল, বিকজ উনি যদি সেলিব্রিটিদের জন্য টপ লেভেলের বিলিয়নারদের উনি করছেন, হ্যাঁ হয়তো ওই সেলুন কাজ করে, সেলুন যে কাজ করে নিজেও সেলিব্রিটি, বাট জি ডাজ ইট নিড টু বি লেভেল 6 অ্যাট লেভেল 6? এটা তো সেখানে লিস্ট দেখতে হবে, সেই টেকনিশিয়ান ওই লেভেলের মধ্যে কিংবা যে আর্টের কথা বলছি আমরা, সেটা তার লিস্টের মধ্যে যদি থাকে, ওয়াই নট? তো মনে হয় এখানে একটা আমরা বিরতিতে যাব, তার আগে আপনি একটু যদি খোলসা করে বলেন, এই যে লেভেল 6 নট নেসেসারি ডিগ্রি লেভেল হতে হবে লেভেল 6, বাট লেভেল 6-এর মতো যদি কাজ করে তাহলেও তো হবে, তাই না? লেভেল 6 ডিগ্রি লেভেল, বাট গ্রাজুয়েট লেভেল আর কি জব, মানে আমি বলছি ডিগ্রি সার্টিফিকেট না হইলে, ডিগ্রি সার্টিফিকেট ইজ নট কম্পালসারি। আচ্ছা এটা হচ্ছে প্রথমত কথা হচ্ছে এই জবটা গ্রাজুয়েট লেভেলের জব, যেটা হচ্ছে ওই জব ডেসক্রিপশন অনুযায়ী ইটস অ্যাট লেভেল 6। আচ্ছা আচ্ছা, কতগুলো রিকোয়ারমেন্ট আছে, আর যিনি আসবেন তার যে লেভেল 6 কোয়ালিফিকেশন থাকতে হবে না কথা, বাট তার লেভেল 6-এর ওই কাজ করার যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। তাহলে দর্শকদের আসলে একটু লিগ্যাল অ্যাডভাইস নিয়ে এইভাবে কাজ করা উচিত আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে আনতে গেলে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফেরত আসবেন, আমাদের সাথেই থাকবেন।